সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের সেই মহেন্দ্র খন, যে খনের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল 2022 সালে। তার আগেও আমাদের চেষ্টা ছিল, কিন্তু আমরা সেভাবে শুরু করতে পারিনি করোনাকালীন সমস্যা তৈরি। 2022 সালে আমরা শুরু করলাম। এটা আমাদের প্রথম ব্যাচের কিছু স্টুডেন্ট শুরু করলাম। সেটা ছিল আমাদের খুবই একটা প্রত্যাশিত একটা খন, যে আসলে আমরা শুরু করতে পেরেছিলাম। এবং সেই সময় আমরা একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের দিদি ছিলেন। তো যাই হোক, পাঠিয়াটি পার করে আমরা আসলে দুটো ব্যাচ শেষ করেছি। প্রথম ব্যাচ আমরা জানুয়ারিতে নিয়েছিলাম 2022 সালে, এবং পরবর্তী ব্যাচ আমরা নিলাম হচ্ছে 2022 সালের জুলাইতে আমরা শুরু করলাম। এবং এটা হচ্ছে ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্স, আমরা যেটার জন্য আমরা আজকে এই সার্টিফিকেশন প্রোগ্রামের আমরা অ্যারেঞ্জ করেছি। এবং এটা হচ্ছে 8 মাস মেয়াদী কোর্স, এবং এটা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এটা অন্তর্ভুক্ত একটা কোর্স, এবং ফার্স্ট লেভেল কোর্স আর কি রিহ্যাবিলিটেশন কাউন্সিলের। ফার্স্ট এটা হচ্ছে টেকনিশিয়ান কোর্স 18 মান্থ 18 মাস, এবং এই টেকনিশিয়ান কোর্সের মেয়াদ হচ্ছে 18 মাস। দেন ডিপ্লোমা, যেটা 4 বছর পড়াশোনা ইন্টার্ন করতে হয়, 6 মাস 1 বছর পর বিএসসি, এভাবে আগে। তো যাই হোক, এই কোর্সটার একটা মূল্য আছে, এবং আমার উদ্দেশ্য ছিল যে এই কোর্স করে যারা শেষ করবে তারা যেন স্বাবলম্বী হতে পারে, এবং একটা স্বল্প খরচের মধ্যে তারা যেন কোর্সটা সম্পন্ন করতে পারে। তো আমরা আশা করি যে যারা কোর্সটা সম্পন্ন করেছেন তার ফল তারা পেয়েছেন, এবং তাদের কাছ থেকে আমরা এই কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করবো যখন আমরা ডাকবো। তো আজকে আমরা একটু পরিচয় করে দিই। আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছেন আমাদের ডক্টর এম রেজাউল করিম সাহেব। উনি রোটারি ক্লাব খুলনার একজন প্রবীণতম একজন সদস্য, এবং একজন অ্যাডভাইজার বা একজন মেন্টর। উনি একজন বলা যায় যে খুবই একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রোটারি অঙ্গনে, এবং রোটারি ক্লাব খুলনার জন্য উনি একজন একটা অ্যাসেট। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাদা, আমাদের চেয়ারম্যান, ইউরোপিয়ান বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওনার একটা পরিচয় আছে, অবশ্য আপনারা আগেও শুনেছেন, আমি বলে দিই। উনি সিএসএস এর ছিলেন দীর্ঘকাল। উনি সিএসএস এর ডিরেক্টর অ্যাডমিন ছিলেন, ডিরেক্টর ফিনান্স হিসেবে ছিলেন, ডিরেক্টর বিজনেস রিলেশন হিসেবে ছিলেন। দ্যাট মিনস উনি সিএসএস এর একটা অ্যাসেট ছিলেন, মানে সিএসএস ওনাকে ছাড়তে চায়, বাট উনি সিএসএসকে ছেড়ে দিয়ে আসছেন শেষ মাসে। তো তারপর উনি বর্তমানে রিটায়ারমেন্টে আছেন, বর্তমানে এখন উনি ল প্র্যাকটিস করেন। উনি আমাদের ফাউন্ডেশন চেয়ারম্যান। এবং আমাদের দিদি আছেন আশলতা দিদি, উনি আমাদের ফাউন্ডেশনের একজন এক্সিকিউটিভ মেম্বার, একজন গুরুত্বপূর্ণ সদস্য। উনি আমাদের সুখে দুঃখে বিভিন্ন সময় সাথে থাকেন। আপনারা দেখেছেন যখন আমরা ভাইবা ডেকেছি, ভাইবা কল করেছি, উনি আমাদের এক্সটার্নাল হিসেবে ছিলেন। এবং উনি একজন মেডিকেল ব্যাকগ্রাউন্ড, উনি একজন নার্সিং সুপারভাইজার ছিলেন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। এবং ওনার হাজব্যান্ড একজন ডিরেক্টর, মানে ডিরেক্টর হেলথ ছিলেন খুলনা, যে খুলনা বিভাগের ডিরেক্টর হেলথ ছিলেন। উনি একজন রিটায়ার্ড পার্সন। তো আমরা শুরু করার আগে আমরা ছোট্ট যে একটা কথা একটু শুনে নিই। আমাদের যারা আমাদের এই যে সম্পদ বলা যায় এখানে আছেন, এনাদের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো। জাস্ট আমাদের টার্গেট 1 ঘন্টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করবো, কারণ আমাদের সবারই ব্যস্ততা আছে, বিভিন্ন কাজ আছে। তো ছোট্ট কিছু কথাবার্তা, যেহেতু আমাদের ম্যাডাম আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন। জাস্ট ম্যাডাম খুব ক্লান্ত, ম্যাডাম কিন্তু আসার কথা না। ওনার বিয়ে ছিল আজকে, সেই সাতক্ষীরা গেছেন, সাতক্ষীরা থেকে ফিরে আসবেন আমি চিন্তা করিনি। বাট উনি আমাকে ফোন দিতে বলেছিলেন ম্যাডাম। আমি ফোন দিতাম, বাট ফোন দেওয়ার 15 মিনিট আগে আমি যখন ক্লাস করছি ফোন দিব, তার 10-15 মিনিট ম্যাডাম নিজেই ফোন দিচ্ছে যিনি আসতেছেন। তার মানে কতটা আন্তরিকতা থাকলে উনি ওখান থেকে ফিরে আসতে পারেন। এবং ওনার আত্মীয় বিয়ে, খুব ক্লোজ আত্মীয় বিয়ে, যেখানে না থাকলে একটু সমস্যা, ঠিক আছে, বা সমস্যা নয়, একটা সামাজিকতার একটা ব্যত্যয় ঘটে, ঠিক আছে। তো আমি ম্যাডামের কাছে কিছু শুনতে চাচ্ছি, প্লিজ বুঝার কথা। আমি এখানে প্রথমে আসি থেরাপি নিতে আসি, নিতে আমি এখন থেরাপির অনেক কিছু নিজে করতে পারি, নিজেরটাও নিজে করতে পারি, এবং অনেককেও আমি এটা করতে পারি। আমি এখন কম আসি, আপনারা জানতে পারেন ওনার কাছে, আগে তো প্রায় আসলাম।
থেরাপির জন্য এখন পরামর্শ নিজেই করতে পারি। তবে আমার নিজে করাটা এটা বেশি কৃতিত্ব কিছু না, যে আপনারা কতটুকু এখানে এসে শিখছেন এবং আপনারা কতটুকু পারছেন বা পারবেন করতে সমাজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, আমরা সেটাই আশা করব। এটা বলবো যে আপনারা সেটা আগ্রহের সাথে করবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন যে এখান থেকে ট্রেনিং করুন। কারণ এখন ব্যথা সব সময় সবাই প্রায় সব ছোটো ছোটো বাচ্চাদেরও ব্যথা পাবে, তাহলে থেরাপির বিকল্প তো কিছু নেই, নিতে হবে, থেরাপি নিতে হবে। এবং তারা আপনারা যদি তাদেরকে এইভাবে সাপোর্ট করেন, দেখেন বা দেখান, আপনারা কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন হতে পারেন, তাহলে আপনাদেরও একটা আর্থিক বেনিফিট আসবে, মানসিক শান্তি আসবে, মানুষকে উপকার করাও একটা মহান পেশা, তাই না? খুব ভালো থাকবে। তো এখন কতটুকু শিখতে পারছেন সেটা আপনাদের উপরে নির্ভর করে, আপনাদের কাজের উপর। তবে আমি যখন এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে এক্সটার্নালে এখানে পরীক্ষা নিয়েছি আপনাদের, আমার তো মনে হলো আপনাদের নলেজ অনেক ভালো, নলেজ গেইন করছে, অনেকেই ভালো বলতে পারছেন, মানে এই যা করছে তারা ভালোই বলছে এবং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তাদের আইডিয়া হয়েছে, তারা এখানে ইন্টার্নশিপের মতন কাজও করছে, যাতে আমি খুব খুশি হয়েছি। সেই মতন আমি সবাইকে মার্কও দিয়েছি, কারণ আমার ভালো লাগছে সবাইকে যে তারা এত আগ্রহী এই জন্য। আর সেই সঙ্গে আমি ফরাজ সাহেবকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে সে অনেক কষ্ট করে একা কিন্তু ক্লাস করে এই কষ্ট করে প্রতিষ্ঠানটা এই পর্যন্ত আনছেন। এখন আপনারা দোয়া করবেন সবাই যে এই প্রতিষ্ঠানটা যেন আরও একটু বড় করতে পারে এবং অনেক ছাত্রছাত্রী যদি এসে এখানে, ওনার তো চাহিদা বেশি না, বেশি টাকা পয়সা উনি কোনো সময় আশাও করেন না, বলেনও না, শুধু তারা শিখুক, আমরা চাই যে শিখুক। এটা উনি সিআরপিতে নিয়েছেন, সিআরপিতে কীভাবে উনি ট্রেনিং করে আসছেন উনি নিজেই জানেন। ওনার কাছ থেকে ট্রেনিং করলে অনেক অভিজ্ঞতা হবে সবাই। আমি এই বলে আমি আর আমার সময় নষ্ট করতে না, আমি একটু টায়ার্ড। আমি সকালে 9টায় বেরিয়েছি আর এখন এসে সবাই ভালো থাকে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি, আমাদেরকে কিছু মূল্যবান বক্তব্য আমাদের দেওয়ার জন্য এবং তার কিছু মূল্যবান কথাবার্তা শুনে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই বা তার কথাগুলো আমাদের মনে গেঁথে থাকি। তো একটা বিষয়টি বলে রাখি যে যখন ভাইবা আমরা নিয়েছি তখন কিন্তু দিদি অনেক বেশি মার্ক দিয়েছেন, আমার চেয়ে বেশি দিয়েছেন, ঠিক আছে? আমি বলে রাখি আমার চেয়ে অন্তত 2 মার্ক বেশি দিয়েছেন, ঠিক আছে? তো এটা উনি আপনাদের সবসময় যাতে একটু ভালো করতে পারেন সেই চেষ্টা আমার ছিল, ঠিক আছে? এবং উনি অনেক সিম্পেথি নিয়ে কাজ করেছেন যখন আপনার প্রবলেম ছিল, বা যে কামরুজ্জামান ভাই যখন আসতে পারেনি তখন আমরা অনলাইনে ওনার ভাইবাটা নিয়েছি, ঠিক আছে? ওনার সমস্যার জন্য। যাই হোক, এই ক্ষেত্রে এক্সটার্নাল যিনি থাকেন ওনার ইচ্ছা বা আগ্রহ না থাকে সেটা সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত এখন হচ্ছে আমি বিশেষ একটু অনুরোধ জানাচ্ছি আমাদের যে প্রধান অতিথি, আমাদের মূল আকর্ষণ আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধেয় রেজাউল করিম সাহেব কিছু বক্তব্য রাখার। ধন্যবাদ। বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এই প্রতিষ্ঠানটি করার আগে ফরহাদ যখন বিএসসি ফিজিওথেরাপি করার পরে সিআরপিতে জয়েন করে, সিআরপি থেকে আমরা খুলনায় প্রথম ফিজিওথেরাপি শুরু করতে চাই এবং উনি 2001 সালে ফিজিওথেরাপির জন্য ওই ওর নাম ভেলোর টেইলার, সে আমাদের এই প্রোগ্রামটা শুরু করে দিয়ে যায় এবং তাকে তখন ডেপুটেশনে আমাদের ওই সিআরপি থেকেই বেতন পেত এবং ডেপুটেশনে 2 বছর আমাদের এখানে কাজ করে। 2 বছর কাজ করার পরে আমরা যখন প্রতিষ্ঠান মোটামুটি সেট করতে পেরেছি তখন আমরা তাকে, ওরা ডেপুটেশন থেকে উল্টো করে এবং আমরা তাকে স্যালারিড অফিসার হিসেবে আমরা তখন তাকে নিই এবং আমরা দীর্ঘদিনে চালানোর পরে সে একটা পর্যায়ে সে ব্যক্তিগতভাবে নিজে একটা প্রতিষ্ঠান করবে এবং সেই প্রতিষ্ঠানটা সে করেছে। করার পরে সেই প্রতিষ্ঠানে খুলনা শহরে বেশ কিছুদিন যাবৎ ভালো সার্ভিস দিচ্ছে এবং সেই সার্ভিসটা দেওয়ার ফলে মৌলিকপাড়াতে করেছে, খুলনা দৌলতপুরে ওখানে, তারপরে নোয়াপাড়া, খুলনা, এরপরে ছিল এই মজিদ সরণিতে, তারপরে এখানে সে এত বছর পর্যন্ত সেই কাজটা করে সার্ভাইভ করে এই প্রতিষ্ঠান চালাই রাখা
এবং এর মধ্যেও ও বেসিক ফিজিওথেরাপি করার পরেও পাবলিক এসের উপরে পাবলিক হেলথ সাবজেক্টের উপরে সে খুলনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে। এটাও একটা লোকের ডেভোশন না থাকলে এই বয়সে সে এটা করা, তার পরিবার আছে, বাচ্চারা রয়েছে, তাদের লেখাপড়া শেখাতে হয়, তাদের পরিবারের সমস্ত ভরণ পোষণ দেওয়ার পরেই শুধু কেবলমাত্র তাকে ডেভোশন দেওয়া সেই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো সে নিয়ে রেগুলারলি অ্যাটেন্ড করতে হয়েছে এবং সেটা করেছে। এবং আমি যখন এই যে আজকে যে এইখানে যে ডিপ্লোমা কোর্সটা চালু করেছি, আমি তাকে উদ্বুদ্ধ করেছিলাম 2008-9 সালের দিকে যে তুমি এরকম একটা সাবজেক্টের উপর ডিপ্লোমা করা যায় কি না চিন্তা করো। এবং আমি তখন টিএমএসএস এই ধরনের একটা সাবজেক্ট তখন শুরু করেছিল, টিএমএসএস এই ডিপ্লোমা কোর্সটা আমি তার সিআরপি থেকে ডিপ্লোমা কোর্সের সমস্ত সিলেবাস এনে আমাকে দিয়েছিল যে আমরা এটা, আমি খুলনাতে আমাদের সেন্টারে আমি এটা করবো করে চিন্তা করেছিলাম। কিন্তু ওজো চলে আসার পরে আর আমরা এটা করতে পারি নাই এবং করা সম্ভব হয়নি, কারণ সেরকম ডেভোশনের থেরাপিস্ট না থাকলে এই কাজ করা সম্ভব হয় না। এরপরে যখন এখানে এসে চালু করে আমি সবসময় তার মোটামুটি সবসময় খোঁজ রাখি এবং তার পরিবার পরিজন সম্বন্ধে আমার একটা ভালো ধারণা সবসময় থাকে। এবং আমি পরবর্তী পর্যায়ে এসে আমাদের সাথে রোটারিতেও আবার জয়েন করেছে, আগে একটা ক্লাবে জয়েন করেছিল, সেখান থেকে এসে আমার ক্লাবে জয়েন করেছে, এখন সে সেখানেও সার্ভিস দিচ্ছে। এই গত পরশু দিনও আমাদের সেন্টারের মিটিংয়ের পরে একটা রোগী এসেছে, তাকে সে 1 ঘন্টা বসে দিয়েছে, দেখে তার ট্রিটমেন্টের জন্য কীভাবে ফলো আপ করবে সব কিছু ঠিক করে দিয়েছে। এই যে ডিভোশনটা, একটা প্রতিষ্ঠানে চাকরি করে এসে এখন সেই প্রতিষ্ঠানের সে আবার একজন সদস্য, কিন্তু সে যে তার সময়টা দেয়, এটা একটা বিশাল পাওয়া। আর এই যে প্রতিষ্ঠানে সে করেছে, এই জন্য আমি খুব বেশি করে তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কৃতজ্ঞতা তার কাছে যে এই ধরনের একটি পরিবেশ তৈরি করেছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু ছেলেমেয়েরা সমাজে সার্ভিস দিতে পারবে, সেবা দিতে পারবে এবং তার নিজেরও একটি আত্মসংস্থানের সুব্যবস্থা হয়েছে। কেন ডিপ্লোমা সার্টিফিকেটটি যখনই দেয় বা সে যখন এই কাজটি সম্পন্ন করতে শিখেছে, এইটুকু যখন তার তৈরি হয়েছে, এটাই তার জন্য একটা বিশাল পাওয়া। একজন লোকে অনেকেই অনেক ব্যায়াম জানে, অনেকে অনেক হাতের কাজ জানে, কিন্তু সেটা তো দ্বিতীয় করলো, সে অনেক কিছু শিখেছে। সে নার্সিং সুপারভাইজার ছিল বলে সেই ডিপার্টমেন্টে কাজ করেছিল, তার অভিজ্ঞতা আগে থেকেই আছে। তারপরেও সে এখানে এতদিন আসতে আসতে তার অভ্যাস হয়ে গেছে, শিখছে, দেখতে দেখতে শিখে, কিন্তু সে প্র্যাকটিস করার সাহস তার হবে না, কখনোই হবে না। কেন? যে সে হ্যাজ নো গট এনি সার্টিফিকেট, বিকজ দিস লাইন ইজ অ্যানাদার থিং। এখন মডার্ন চিকিৎসা এসে থেরাপি অন্যতম একটি বিষয় এবং সারা বাংলা এবং বিশ্বে থেরাপিস্টের এখন কদর, এবং বাংলাদেশেও সরকারও থেরাপিস্ট সমস্ত হাসপাতালগুলোতে থেরাপিস্টের বিভাগ অ্যারেঞ্জমেন্ট করছে, বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আর আগামীতে আরও সিআরপি একটি ইনস্টিটিউট করেছে, সেখানে বিএসসি ইন থেরাপিস্ট দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনেক জায়গায় বিএসসি ইন থেরাপিস্ট কোর্স চালু আছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ফিজিওথেরাপির উপরে অনেক এখন সাবজেক্ট পড়াশোনা করা হয়। সুতরাং টিএমএসএসও এই সাবজেক্টটা ভালোভাবে চালু করছে, তাদের মেডিকেল কলেজও। সুতরাং আমি মনে করি এই বিষয়টি কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয়। যারা শিখেছেন, আপনারা যে আরও ডেভেলপমেন্ট করতে চান, চর্চা করতে থাকেন, পড়াশোনা করতে থাকেন, আবার তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার জায়গাটিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। এবং নিয়ে গেলেই কেবল আপনার জন্যই শুধু নয়, সমাজের জন্য, মানুষের জন্য, এবং যারা নিগৃহীত মানুষ, যারা কষ্ট পাচ্ছে, যারা একটা রোগী যখন ব্যথায় কাতরায়, তখন তাকে যদি একটু ট্রিটমেন্ট করে তাকে যদি একটু সাশ্রয় দেওয়া যায়, তখন কিন্তু তার যে দোয়া, এটা আপনাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। এবং আমি মনে করি আপনাদের এই শিক্ষাটা আপনাদের জীবনে, আপনাদের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক উপকার হয়ে আসবে। আজকের এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে, শেয়ার করার সুযোগও রয়েছে। আমি রোটারি জীবনে আমি 37 বছর, এখন আমার রোটারি চলে। তার আগেও আমি রোটারি জেসিসি ছিলাম 10 বছর, 47 বছর এই শুধু এই প্রোগ্রাম করি। আর সমাজসেবার মধ্যে আছে প্রায় 60-70 বছর পর্যন্ত আমি সমাজসেবাই করে থাকি। প্রথম জীবনে শিক্ষকতা করেছি, প্রফেসরি করেছি, তারপর সরকারি চাকরি করেছি 31 বছর, এখনও ব্যবসা করছি। আল্লাহর রহমত থেকে আপনাদের দোয়ায় আমি কিন্তু আপনাদের সাথে কাজ করার চিন্তা করি এবং এখনও কাজ করছি। সুতরাং আপনারা এগিয়ে যাবেন, আপনাদের চলার পথটি আরও বেশি সুন্দর হবে, সার্থক হবে আপনাদের জীবন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই প্রতিষ্ঠানের আরও উন্নতি কামনা করে আমার মতো বিশেষ করে ধন্যবাদ জানাবে। বিশেষ করে চেয়ারম্যান এবং তার যে কমিটির আরেকজন মেম্বার আছেন
তারা যে সহযোগিতা করছেন এজন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। আমরা আপনার কাছ থেকে জীবন চলার ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা পেয়েছি, সেটা আমি মনে করি। এখন আমাদের ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান জনাব বিধানচন্দ্র দাস, ওনাকে কিছু বলার জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য। ধন্যবাদ ডক্টর ফরাদুজ্জামানকে যে তার এই সুন্দর পরিকল্পনায় আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর রেজাউল করিম স্যার সহ আমাদের কমিটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার শ্রদ্ধেয় আশীর্বাদ দিদি এবং যাদের জন্য আজকের আয়োজন, আপনাদের সকলকে নিয়ে এই সন্ধ্যা এই সময়টা করতে পারছি। সব কিছুই তার ইশারা। আমি 36 বছর শুধু সেবামূলক কাজের সাথে যুক্ত। আমার চাকরি জীবন শুরু 36 বছর আগে, সেটাও সেবামূলক অর্গানাইজেশন। এই সেবামূলক কাজের সুবাদে দেশের বহু দেশে বহু প্রান্তে কাজ করার এবং কাজ দেখার সুযোগ সৌভাগ্য হয়েছে। সেই আলোকে যেটা বলবো, যে নদীর উপরে উদিরবটতলায় যে বড় একটি হসপিটাল আছে, ওইটার জমি কেনা থেকে শুরু করে সবই সেই সুযোগটা হয়েছিল আমার। আমি ডিরেক্টর ছিলাম অর্গানাইজেশন। তখন বিদেশি ডাক্তাররা আমার সাথে কাজ করতো, তারপরে দেশি ডাক্তাররা তারা প্রশিক্ষণ নিয়ে এখন ভালো চলছে। কিন্তু ডাক্তারদের ব্যাপার তো জানেন, যদিও ডাক্তারের ওয়াইফ আছেন একজন, ডাক্তাররা তারা ডাক্তার আমাদের মধ্যে স্বাভাবিক মানুষ না, স্বাভাবিক অধ্যাপক না। আমি বোধহয় অন্যায় বলছি না স্যার, তারা তো ডাক্তার, যে কারণে হয়তো আরও এগোতে পারছি। কিন্তু এটি যেটা আপনারা যে ডাক্তারি বিদ্যার আরেকটি অঙ্গ, একটি অঙ্গ আমাদের শ্রদ্ধা ম্যাডাম উনি বলেছেন, চিকিৎসা বিদ্যার একটি অধ্যায় উনি সারা জীবন কাটিয়েছেন, এখনও করছেন। অন্য আরেকটি অধ্যায় আমরা চিন্তা করেছি আমাদের এই ছোট্ট একটা ছাতার তলে শুরু করতে, এবং শুরু করেছিলাম আজ থেকে 5 বছর আগে, যেটা আপনাদের প্রিন্সিপাল স্যার বললেন। ভালো লাগছে ছোট করে বলেও আমরা তো এই জায়গাটিতে আসতে পেরেছি। আজকে পৃথিবীতে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে যারা খুব নাম করা, তারা এর থেকে ছোট জায়গায় শুরু করেছে। আমরা তো প্রায় 300 স্কোয়ার ফিট জায়গায় এখনো সুযোগ হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দিয়েছে 300 স্কোয়ার ফিটের মতো জায়গায় দাঁড়িয়ে কথা বলবার। সেই সুযোগ সব কিছু আমরা তার কাছে রাখি, তিনি আমাদেরকে পথ দেখাবেন। ছোট্ট গুরুজন আছেন আমাদের, অভিজ্ঞতার ডালি প্রফেসর রেজাউল করিম স্যার, উনি একজন বিশিষ্ট রোটারিয়ানরা তো বোঝেনি আপনারা, তাদের ধর্মই হচ্ছে নিজেকে উৎসর্গ করা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, সেবার জন্য। অতএব ওনাদের মতো লোক যখন আমাদের সাথে আছেন, আমরা ডাক দিলেই তাদেরকে যখন পাই, তখন আমার মনে হয় না আমাদের আরও অনেক দূর যেতে আর খুব বেশি সময় লাগবে। আমরা সেই জায়গায় অপেক্ষা করি। তবে যতদূর হয়তো একদিন যাব পৃথিবীতে, নিয়ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো সেদিন থাকবো না, কিন্তু সাক্ষী থাকবেন আপনারা যে প্রথম কর্মকাণ্ডে আমাদের এই ইনস্টিটিউটে প্রথম শিক্ষার্থী যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে সেবা ব্রত নিয়ে চলে যাবে, তাদের মধ্যে আপনারাই একজন। এটা অনেক বড় ব্যাপার। মানে ফাউন্ডার একজনই হয়, তারপরে অনেক আসে ওর থেকে বড় বড়, কিন্তু ফাউন্ডার আর দ্বিতীয়জন হয় না। ঠিক তেমনি প্রথম ফিজিওথেরাপিস্ট, এই যে ডিপ্লোমা বলেন, উনি যে প্রশিক্ষণের কথা বলেছেন, 18 মাস 4 বছর, তারপরে বিএসসি আছে, কিন্তু যেটুকুই আমরা করেছি না কেন তার প্রথম কিন্তু আপনাদের কাছে আমাদের এই ইনস্টিটিউটের অনেক বড় চাওয়া, এবং আমি মনে করি আপনারা অত্যন্ত ভাগ্যবান। সেই সাথে আমরাও যে এইরকম একটা সুন্দর ইনস্টিটিউটে জন্মলগ্ন থেকে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। কথা বেশি বাড়াবো না, প্রিন্সিপাল সাহেব বলবেন, আপনাদের থেকে কথা শুনবেন। তবে আমার কাছে মনে হয়েছে আমি একটু আবেগতাড়িত হচ্ছি। আর আজ থেকে প্রায় 64 বছরেরও আগে আমি যখন পৃথিবীতে আসি, আমার বয়স হবে 65 বছরের কাছাকাছি। আমি যখন পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, পরবর্তীতে আমার ছেলেরা যখন পৃথিবীতে আসছে, তখন এই দিদিমণিদের মতো ডাক্তার, নার্স, ওটি সেই সুযোগটা পেয়েছে। তবে আমি পরে রিয়েলাইজ করেছি, তখন আমার মায়ের কাছে সেই প্রত্যন্ত গ্রামে হয় আমার কোনো চাচি, বড় চাচি,
অথবা কোনো দাদি অথবা কোনো নানি অথবা গ্রামে তখন দাইমা বলা হতো কিনা আমি জানি না, থাকলেও কেউ সেরকম কেউ আমার মাকে সাহায্য করতে এসেছিলেন পৃথিবীতে আমার আশা অর্থকে খুব সহজ করার জন্য। তারপরে যখন পৃথিবীতে এসে প্রথম কারণে করলাম একটু একটু করে বড় বড় পরিচিতি তোমার মনে নেই। পরবর্তীতে যেটা বুঝতে পেরেছি, পরে যখন বুঝতে পেরেছি যে আমি একটু একটু করে হাওয়া করে দিয়ে পড়ে যাচ্ছি, ওই পাশের বাড়ির এক কাকিমা এসে পড়ে যায়, আমার মা হয়তো দেখা গেল ওখানে ধান নাড়ছে, ধান নাড়া বাদ দিয়ে আসতে পারছে না, ওই কাকিমা এসে আমাকে বাঁচিয়েছে। তারপরে একটু একটু করে অন্য চাচাতো ভাই বোন যারা আমার থেকে একটু বয়সে বলেছিল তাদের কোলে থেকে করে একটু একটু করে বড় করেছি। ছোটবেলায় পাঠশালায় গেছি, পাঠশালা থেকে প্রাইমারি স্কুল, গ্রামের পথ পার হয়ে যেতে হয়েছে, নদী পার হয়ে আমরা বলতাম সাঁকো চার, গ্রামের বাংলায় বলে চার পার হতে পারতাম না, কোনো পথচারী হয়তো আমাকে হাত ধরে নিয়ে পার করে দিয়েছে। সন্ধ্যেবেলায় রাস্তা দিয়ে আখেরার পথে রাখাল তার গরু নিয়ে আসছে, গরু আমাকে গুতা মারতে আসছে, ওই রাখাল কাকা বা চাচা সে আমাকে রক্ষা করেছে। এমনি করে আজকে জীবনের এই পর্যন্ত আসতে, শিক্ষা জীবনের সমগ্র ক্ষেত্রে এবং পরবর্তীতে কর্মজীবনের যতগুলো অধ্যায় শেষ করেছি, ইভেন আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি কারোর না কারোর সাহায্য ছাড়া কিন্তু একটা মুহূর্ত চলতে পারছি, একটা মুহূর্তে বেঁধে পারি। এটা আপনার আমাদের আমার শ্রদ্ধেয় স্যারের সকলের জন্য এটা কিন্তু হিসেব করে একটু চিন্তা করে দেখুন। আমরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্ত পর্যন্ত একটা ঋণ, প্রকৃতির কাছে ঋণ, অজানা কতজনের কাছে ঋণ, যাদের কথা বলতে চেষ্টা করলাম আমি, সেই দাইমা থেকে শুরু করে। এবং আমি এটাও জানি আমি যেদিন পৃথিবী থেকে বিদায় নেব সেদিন কমপক্ষে 4টা লোকের সহযোগিতা আমার লাগবে পৃথিবী থেকে চলে যেতে। স্যারকে কবরস্থানে যেতে, আমাকে শ্মশানে যেতে, যেখানে যাই কমপক্ষে 4টি লোকের সহযোগিতা লাগবে। তার মানে সেই 4টি লোককে সেটাও কিন্তু আমি জানি না। আসা এবং যাওয়ার এই যে কয়েকজনের কাছে ঋণী, এদের কাউকে কিন্তু আমার মনে থাকবে না, বাট আমি শেষ বিদায়েও ঋণী থাকবো। অর্থাৎ আসা যাওয়া সারা জীবনটা কাটানো এবং এই যে ঋণ, এই ঋণের দায় কিন্তু একটু করে প্রকৃতির ঋণ, ভালোবাসার ঋণ, শিক্ষকের ঋণ, পরিবারের ঋণ, প্রত্যেকের ঋণ। আপনারা এই যে ইনস্টিটিউট থেকে যতটুকু শিক্ষা লাভ করতে পেরেছেন, এইটা মাধ্যমে সেই ঋণ শোধ করবার অনেক সুযোগ আছে, যেটা আমার ছিল তার থেকে অনেক বেশি আপনাদের কাছে। আমার ভাই এখন প্রায় দিনই আসেন, শুক্রবার আসেননি, তারও প্রচুর সে হাঁটতে পারেন, এবার থেকে ঘরে যেতে পারেন। সে ইচ্ছে করলে যখন তখন ইন্ডিয়া বলেন, এখানে বলেন, ওখানে যেতে পারে, কিন্তু লাভ নেই। এর একমাত্র চিকিৎসা হচ্ছে আপনারা যেটা শিখেছেন সেটা। তাহলে কত বড় সুযোগ আপনাদের সেই ঋণ পরিশোধ করার। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, আমার কথা যদি আমি একটু বোঝাতে চেষ্টা করেছি, যদি আপনাদের কারো হৃদয়ে নাড়া দিতে পেরে থাকি, তবে সেই নাড়ার আলোকে যে ঋণটা আপনি উপলব্ধি করছেন সেটা যেন প্রত্যেকে আমরা পরিশোধ করবার মধ্যে নতি হই। এবং যাই করেন না কেন, প্রথম দরকার ভালোবাসা। যে কাজই করেন না কেন ভালোবাসার সাথে করতে হবে। যে আমি ছিলেন মেয়র ছিলেন, মারা গেলে প্রথম যখন উত্তরা সিটি কর্পোরেশন ভাগ করা হলো, আনিচুল হক, উনি আমার একজন অত্যন্ত, আমারই বয়সী মানুষ, আমার থেকে হয়তো 1-2 বছরের কম, অত্যন্ত শ্রদ্ধা আমার ব্যক্তিত্ব। ওনার ওয়াইফ, তিনি একজন মেন্টর, তিনি একজন সমগ্র দেশ ঘুরে বেড়াবেন করছেন বিদেশ। ওনার একটা বক্তব্য শুনছিলেন কি বহু ইউনিভার্সিটির ফেলো, ওনার কথা থেকে যেটা বুঝেছিলাম, আপনি চিন্তা করেন, যাই করেন, অনেক বড় কিছু হবে, কিন্তু যদি সেটা ভালোবাসার সাথে করেন তাহলেই আপনার যে করার যে শান্তি, যে তৃপ্তি, সেটা তাদের আপনারা আপনাদের এই যে কাজটা শিখেছি আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে আপনাদের যে জ্ঞানটা আহরণ করেছেন, এটা যত বেশি ভালোবাসার সাথে মানুষের মধ্যে বিতরণ করবেন, তত বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, তত বেশি সমাজের কাজে লাগবে, তত বেশি ব্যক্তিগত দায়বদ্ধতা কিছুটা হলেও লাভ হবে আপনাদের সকলের কাছে। সেই প্রত্যাশা রাখি আপনারা প্রত্যেকেই একজন মানুষ হন, ডাক্তারের মতো অনেক বড় কিছু হতে হবে না, একজন সেবা দানকারী হন, একজন সার্ভিস প্রোভাইডার হন, সর্বোপরি সৃষ্টিকর্তা
নির্দেশিত পথে থেকে আমরা যার যে অবস্থান আছে সেই অবস্থানে থেকে প্রত্যেকের দায়িত্ব পালন করে যাই, এতেই মনে হয় অনেক কিছু করা হবে। আপনারা সেটা করবেন এই বিশ্বাস রাখি। ধন্যবাদ জানাই আবারও আপনাদের প্রিন্সিপাল স্যারকে আমাদেরকে ডেকে এনে এই সুন্দর সুযোগ সুন্দর সন্ধ্যাকে উপহার দেওয়ার জন্য, বিশেষ করে আপনাদের সাথে সাক্ষাৎ করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সম্মানিত আমাদের ফাউন্ডেশন চেয়ারম্যান সাহেব, আপনার জ্ঞানগর্ভ বক্তব্য আমাদের জীবনে অনেক কাজে লাগবে বা আমাদের চলার পথে অনেক পাথে হয়ে থাকবে, সেটা আমি বিশ্বাস করি। তো এখন আমাদের সেই মহেন্দ্রক্ষণ আমরা আসলে এখন সনদগুলো বিতরণ করে দেবো, বা সনদগুলো বিতরণ করার আগে আমি কিছু কথা বলে নিই। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞান, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শুরু হয়েছিল তখন 5টা স্টুডেন্ট শুরু হয়েছিল, 5 জন স্টুডেন্ট। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিশাল করে, মানে এখন যে রাজ্যের অক্সফোর্ড বা এরকম কিছু আমাদের কিছু স্টেটমেন্ট আছে। সিআইপি যখন শুরু হয়েছিল তখন সোহরাওয়ার্দী হসপিটালের পরিত্যক্ত একটা রুম দিয়েছে। রুম না, ওটা রুম ছিল না, ওটা গাড়ির গ্যারেজের একটা পরিত্যক্ত গাড়ি, যেটা তারা ইউজ করতো না। তারপর সেই জায়গাটা মিস ভ্যালেরি টেলর মানে অনুরোধ করে সেখান থেকে নিয়ে তারা যাত্রা শুরু করলো। কিছুদিন সেখানে কাজ করলো, তারপর ফান্ডের কিছুদিন কাজ করলো, দেন তারপরে সে বিভিন্ন লিঙ্কেজের মাধ্যমে কিছু ডেভেলপমেন্টের মাধ্যমে সে আবার এসে তার প্রধান যে কার্যালয় সেটা স্থাপন করলো। তো সেখান থেকে সিআইপি এখন বাংলাদেশ একটা পরিবেশ। তো সেই এগুলো আসলে আমাদের কিছু অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি যে আমরা হয়তো আমরা রেজিস্ট্রেশন পেয়েছি হচ্ছে 2019 সালের এপ্রিলে। সেখান থেকে আমরা করোনা গেল, তারপরে 2022 সালে শুরু করলাম, আর যেখানে শুরু করেছিলাম সেখান থেকে কিছু এগিয়েছি। আমরা বিশ্বাস করি যে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো, সেটা আমরা বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমাদের চলার পথে পাথে হয়ে থাকে। তো আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাসেসমেন্টগুলো করেছি, আপনাদের সার্টিফিকেশন দিচ্ছি, বা এর যে পটভূমি বা এর যে প্রসেসগুলো সেই সম্বন্ধে আমি বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের যে ইভালুয়েশন সিস্টেম ছিল, সেটা হচ্ছে আমরা 2টো সেমিস্টার ভাগ করেছি 18 মাসটাকে, প্রথম সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টার। প্রথম সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টার মিলিয়ে কমপক্ষে 14টা সাবজেক্ট আমরা শেষ করেছেন। এবং এখানে আমাদের ইভালুয়েশন সিস্টেম ছিল, অ্যাসাইনমেন্টে আমরা 15% নিয়েছি, অ্যাটেন্ডেন্স নিয়েছি 5%, রিটেন এক্সামে নিয়েছি 50%, ভাইভায় নিয়েছি 30%। ঠিক আছে, এখান থেকে নিয়ে আমরা ইভালুয়েশন করেছি। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়গুলো এখন আগাতে যাচ্ছি সেটা হচ্ছে যে সার্টিফিকেট বিতরণ। এবং এই সার্টিফিকেটের বিতরণের ক্ষেত্রে আমরা 2টো ব্যাচকে একসাথে করেছি। প্রথম ব্যাচে আমাদের যারা ছিলেন তারাও এখানে আছেন, আপনাদের দ্বিতীয় ব্যাচ যারা তারাও এখানে আছেন। তো সব ব্যাচ মিলিয়ে যারা বেস্ট পারফর্মার সেভাবে আমি ক্রম অনুযায়ী ডাকবো। প্রথমে হচ্ছেন মোস্তফা আখতারুজ্জামান, প্লিজ আপনি আসুন। মোস্তফা আখতারুজ্জামান সাহেব, আপনাকে দেওয়ার আগে আমরা একটু প্রধানের দিকে আমাদের সার্টিফিকেটটা একটু দেখাচ্ছি প্লিজ। আমাদের এই প্রতিষ্ঠান হলো জিরো পেইন ইনস্টিটিউট, যেটা জিরো পেইন বাংলাদেশ ফাউন্ডেশনের একটা প্রোডাক্ট। মোস্তফা আখতারুজ্জামান উনি মূলত একজন ব্যাংকার ছিলেন, উনি একজন মাস্টার্স পাস হোল্ডার এবং উনি বেস্ট পারফর্মার আমাদের যারা স্টুডেন্ট আছে। তার আমরা যেটা ক্যাটাগরি করেছি আমাদের তাদেরকে তাদের পারফরমেন্স অনুযায়ী প্রথম ক্যাটাগরি হচ্ছে ভেরি গুড, যেটা রেঞ্জ হচ্ছে 80 থেকে 100%, তারপর হচ্ছে গুড যেটা 60 থেকে 80%, তারপর হচ্ছে স্যাটিসফ্যাক্টরি যেটা 50 থেকে 60%, অ্যান্ড তারপর হচ্ছে ফেল বা বিলো 50% ফেল, মানে পাস করতে গেলে অন্তত তাকে 50% পেতেই হবে, মাস্ট, এটা ম্যান্ডেটরি। তো
এবং আমাদের যে অ্যাসেসমেন্ট প্রসিডিউর, আমি মনে করি যেটা একটা স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট প্রসিডিউর, তাকে সব ক্ষেত্রেই ভালো পারফরমেন্স করতে হবে। অ্যাসাইনমেন্টও তাকে ভেরি গুড পেতে হবে। সে যদি ভেরি গুড লেভেলের পায় সে ভেরি গুড পাবে, সেই পর্যায়ে নাম্বার পাবে। সে যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলের পারফরমেন্স করে সে স্যাটিসফ্যাক্টরি পাবে, এভরিথিং, সব কিছু। আর এভরিথিং সেটা রিটেন এক্সাম হোক, ভাইবা হোক, সব কিছু একইভাবে ব্যাপারটা। এখন আমরা যেটা দেখেছি যে মুস্তফা আখতারুজ্জামান অ্যাকচুয়ালি তার যে প্রাপ্ত নাম্বার সেটা ছিল নিয়ারলি 83%, এবং উনি ভেরি গুড ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয়েছেন। ভেরি গুড ক্যাটাগরি অন্তর্ভুক্ত। আমরা প্লিজ আমরা এখানে আসেন, সার্টিফিকেটটা করতে অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী মহোদয় এবং আমাদের চেয়ারম্যান। প্লিজ ম্যাডাম, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মুস্তফা আখতারুজ্জামান সাহেব। আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে আপনাকে একটু আহ্বান জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য, যেটা আমাদের যারা অনাগত স্টুডেন্ট আছে, আসবে, সামনে যারা আসবে বা বর্তমান যারা আছে তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ধন্যবাদ মাননীয় কৃষ্ণ স্যার, আমার উপস্থিত চেয়ারম্যান স্যার, সভাপতি স্যার এবং আমাদের কোর্স কোঅর্ডিনেটর ম্যাডাম। তো আমি প্রথমে বলতে চাই যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আসলে আমরা চেষ্টা করি ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আর আমার সৌভাগ্য এক্ষেত্রে এটি যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়, ছোটবেলা থেকেই যিনি আমাকে মানুষ হতে দেখেছেন, আমার মানুষ হওয়ার পেছনে তারও অনেক ভূমিকা। শ্রদ্ধেয় আমি চাচাজান বলে সম্বোধন করছি যে তার কাছ থেকে আমি এই সার্টিফিকেট আমি হাতে পেলাম। তো আসলে এখানে অনেক কিছুই বলা যায় বললে এই কোর্সের ব্যাপারে, শুধু অনুপ্রেরণামূলক কিছু কথা বলতে বলেছেন স্যার। তো সেই হিসাবে আমি বলতে চাই যে আমি মূলত একজন ব্যাংকার, কিন্তু আমার এসএসসি পর্যন্ত আমার ছিল মেডিকেল ব্যাকগ্রাউন্ড, মানে সরি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড। মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আমার পরে আসা। তো ব্যাংকে চাকরি করার পাশাপাশি আমার একটা হবি ছিল, ছোটোবেলা থেকে আমি খেলাধুলা করতাম, চাচা জানেন। খেলাধুলা যখন আমি শেষ করি, আমি এবং আমার ওয়াইফ দুজনে খেলাধুলার সাথে জড়িত। আমার ওয়াইফ কারাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন, পরপর 4 বার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড প্রথম আসছিল বাংলাদেশের পক্ষে সাফ হয়েছে। তো আমরা যখন খেলাধুলা ছেড়ে দিই তখন আমাদের প্লেয়ারদের একটা কমন এই ক্ষেত্রে আর্থ্রাইটিসের কিছু সমস্যা হয়, অস্টিওআর্থ্রাইটিসের কিছু প্রবলেম হয়, গাউট এগুলো গ্রো করে। তো এইটা নিয়ে আমরা সাফার করা শুরু করি। তো এইটা ট্রিটমেন্টের জন্য আমরা বিভিন্ন জায়গায় ডাক্তারদের শরণাপন্ন হই, বিভিন্ন মেডিসিন। তো আমাদের এর পাশাপাশি আমাদের এক স্যার ছিলেন, উনি ইয়োগার উপরে প্রশিক্ষণ নেন ইন্ডিয়ার পতঞ্জলি থেকে। তো আমরা বাইদাবাই ওনার সাথে এই বিষয়গুলো আলোচনা করি। তো উনি আমাদের বলেন তোমরা প্র্যাকটিস ছেড়ে দিয়েছো, এই জন্য তোমাদের এই সমস্যা। এখন তোমরা জব করছো, ও কলেজে আছে আর আমি তখন ব্যাংকে। তো তোমরা যদি ইয়োগা, ফিটনেস এইগুলোর সাথে আবার রিলেট হতে পারো কোনোভাবে, তাহলে তোমাদের এই সমস্যাগুলো নিজেদের তো যাবেই, পাশাপাশি তোমরা কিছু সমস্যা চালতে পারো। তো যে কথা আমরা মানে দুজন ডিসিশন হলো যে আমরা ইয়োগার উপর প্রশিক্ষণ নিই। ইয়োগার উপরে ওই ভারতের পতঞ্জলির যে সার্টিফিকেশন, ওদের আন্ডারে আমরা টাঙ্গাইল থেকে প্রশিক্ষণ নিই ইয়োগা প্রেশারের উপরে। তো নেওয়ার পরে আমরা আমাদের একটা ফিটনেস ক্লাব চালু করি, তখনও আমরা দুজনেই চলি। এই ফিটনেস ক্লাব যখন চালু করি তো সেখানে দেখি যে যারা আসেন তারা অনেকেই প্রচুর ব্যাক পেইন নিয়ে আসেন এবং বিভিন্ন ধরনের সমস্যা। তো বিভিন্ন ধরনের সমস্যা সমাধানগুলো কি আছে, উইদাউট মেডিসিন, মানে আমাদের সিনথেটিক মেডিসিন যা ডাক্তাররা আমাদেরকে প্রোভাইড করেন, এগুলো সাধারণত দেখা যায় যে আমাদের বিশেষ করে যে লিভার, কিডনি, এগুলোর উপরে খুব মানে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে দীর্ঘদিন যদি সেটা ব্যবহার করা হয়। তো এর মানে অল্টারনেটিভ যেটা আছে সেটা হচ্ছে কি এইগুলাই, যে অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে মানে কিন্তু ফিজিওথেরাপি অনেক বড় একটা বিষয়। মানে ডাক্তাররা এখন সাজেস্ট করছেন, হ্যাঁ, এখন অ্যালোপ্যাথি ডাক্তাররা সরাসরি এইটা সাজেস্ট করছেন। তো আমরা চিন্তা করলাম যে এর উপরে কোনো প্রশিক্ষণ না যায়,
তো আমি নিজেই ডিপ্লোমা করলাম একটু বেসরকারি হয়ে। ওই যখন আমি করি তখন আমি খুব একটা স্যাটিসফাই ছিলাম না। আমাদের দেশে বেসরকারিভাবে যেভাবে ডিপ্লোমা করানো হয় ফিজিওথেরাপির উপরে, তা আমার মনে হলো যে আমার শেখার অনেক কিছু বাকি আছে। তো ইন দ্য মিন টাইম আমি এই যে কেপিআরসি স্যারের সম্পর্কে আমি জানতে পারি। আমি এই এলাকায় আসতাম, তো স্যারের এই ইয়েতে যখন দেখলাম যে সাইনবোর্ড, আমি আসলাম স্যারের সাথে কথা বলতে বললাম, তো আমার আগ্রহ প্রকাশ করলাম যে আমি যদি আরও শিখতে পারতাম। তখন স্যার বললেন যে আমাদের এই ধরনের কোর্স চালু আছে, আপনি ইয়ে করতে পারেন। তো সেইভাবে চিন্তা করে আমি স্যারের সাথে কথা বলে আমার মনে হলো যে আমি এতদিনে একটা ভালো ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলছি। অনেক ফিজিওথেরাপিস্ট আছেন, অনেক স্যারেরা আমাদের ক্লাস নিয়েছেন, বাট নলেজেবল, হ্যাঁ, এটা একটা বিষয়। তো এইটা যখন আমি বুঝতে পারলাম, আমি এই কোর্সে নিজে আর কি ইনক্লুড হই এবং কয়েকটা ক্লাস করার পরে আমি বুঝতে পারলাম যে আসলে জানার অনেক কিছু বাকি ছিল। এবং এই কোর্সের যে ডিজাইন, 18 বছর যে কোর্সের ডিজাইনটা করা হয়েছে, এটা আসলে অনেক মানে আমি বলবো যে ইন্টারন্যাশনালি মানে এটা আমি বলবো যে অত্যন্ত অ্যাকসেপ্টেড। আমি মনে করি যে আমাদের দেশে ডিপ্লোমা ফিজিওথেরাপি যে বেসরকারি কোর্সগুলো চালু আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আন্ডারে, সেগুলা কিন্তু এতটা রিচ না, এখানে প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল এবং আমাদের অ্যানাটমি ফিজিওলজি যেভাবে পড়ানো হয়েছে, আমি বলবো যে স্যারের ডেডিকেশন উনি যেভাবে প্রত্যেকটি ক্লাস আমাদেরকে টপিকগুলোর উপর ক্লিয়ার করেছেন, লিখিয়েছেন। আমার ক্লাস করতে গিয়ে মনে হয়েছে যে সে ছোটোবেলায় স্কুলের ক্লাস করতাম জেলা স্কুলে, তারপরে মনে হয় এত মানসম্পন্ন ক্লাস আমি আর করি নাই। উনি একেবারে মানে এবং কোনো জায়গায় যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার না হতো, যতক্ষণ ক্লিয়ার না হতো উনি সামনে আগাতেন, হ্যাঁ। এবং সেইভাবে সেই থিওরিটিক্যালগুলো প্র্যাকটিক্যালি স্যারের কাছ থেকে আমরা খুব ভালোভাবে শিখেছি। তো জানি না কতটুকু কি শিখতে পেরেছি, তবে এটুকু বলতে পারবো যা মানে জানার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি এবং এই ক্ষেত্রে স্যারের অনেক ডেডিকেশন এবং সেটার ধারাবাহিকতা আমি কিন্তু নেক্সট স্যারের যে ব্যাচ আছে ব্যাচে মনে হয় দুজনকে আমি ইনক্লুড করতে পেরেছি। হ্যাঁ, তাদেরকে বুঝে আমি আরও স্যারকে বলেছি যে স্যার আমাকে অ্যালাউ করেন, আমি শুক্রবার এখানে আসবো এবং আপনার এখানে কাছে আমি থাকবো ইনশাআল্লাহ। আর আসলে এই শিক্ষাটা মানে এই যে কোর্সটা, এটা আসলে ডিপ্লোমা কোর্স না হোক, কিন্তু আমি মনে করি যে সমাজ সেবার জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হতে পারে যে কোনো অংশে সমাজ সেবার জন্য, বিশেষ করে সমাজ সেবার সাথে যারা জড়িত। তো এখন আমি আমার এদিক থেকে কিন্তু আমার ক্লাবের যে ইয়েটা ভ্যালু, সেটাও কিন্তু এখন অনেক রিচ, মানে ফিজিওথেরাপিটা অ্যাড হওয়ার সাথে এটা করার পরে। তো আপনারা দোয়া করবেন সকলে। আর মনে অনেক বেশি কথা বলে ফেলেছি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠানের জন্য আমাদের শুভকামনা। যেমন এক মিনিট, কিন্তু আসলে যে ভালোবাসার কথা হয়েছে সেই ভালোবাসাটাই বাকি রয়েছে। এটা হচ্ছে সে আসল ভালোবাসা। এই ভালোবাসার সময়ের মধ্যে এটা আপনার জন্য ধন্যবাদ জনাব আখতারুজ্জামান সাহেব। অ্যাকচুয়ালি আপনারা এমন একটা কোর্স করেছেন যে কোর্সের মূল্য অ্যাকচুয়ালি অনেক বেশি। যদি আপনি সেটা আপনি মানে ভিতরের চোখ দিয়ে দেখেন, আমাদের অন্তরের চোখ বা আমাদের যে ভিতরের একটা চোখ আছে, সেই চোখ দিয়ে যদি আপনি দেখেন, সেটার ভ্যালুটা অনেক বেশি। অ্যাকচুয়ালি এটা এমন একটা বিষয় যেখানে আসলে একটা শিশু জন্মের পর থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন স্টেজে এটা আপনি এটা কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? এবং সমাজের প্রত্যেকটা স্তরে এটার অ্যাপ্লিকেশন আছে। সেটাকে অবশ্যই আমাদের সেই জায়গাগুলোকে মোবিলাইজ করতে হবে, সেই জায়গাগুলোকে আমাদের ক্রিয়েট করাই আছে, জায়গাগুলো আছে, ওগুলো আমাদের একটু মানুষের চোখে সেগুলোকে একটু জাগ্রত করে তুলতে হবে, তাহলে এটার সফলতা আপনারা পেতে পারবেন। তো আমরা আসলে আজকের প্রোগ্রামে আমরা আর একজন মানে ফিমেলকে কথা বলার জন্য একটু সুযোগ দিব, যেটা আমাদের প্রথম ব্যাচের থেকে একজন, আর আমরা অ্যাকচুয়ালি আমাদের যে দ্বিতীয় ব্যাচ সেখান থেকে আমরা যেমন ভাইকে বলতে বললাম, বাকিদের অবশ্য অতটা যন্ত্রণায় চলবো না, ঠিক আছে? ওকে, তো পরবর্তী পারফর্মার যিনি আমাদের টোটাল এই এক্সামের, এটা হচ্ছে মিলোরা খানম। প্লিজ মিলোরা খানম আসেন। মিলোরা খানমের অ্যাকচুয়ালি তার মার্কিং ছিল নিয়ারলি 81%। উনিও ভেরি গুড ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়েছেন। এই কালী
তো মিলুরা খানম সম্বন্ধে আমি একটু বলে নেই। উনি অ্যাকচুয়ালি কিন্তু একজন বিবিএ হোল্ডার এবং ওনার আত্মীয় অনেকে বিদেশ থাকেন, আমেরিকা থাকেন, বা ওনারও ইচ্ছা মাইগ্রেট করার এবং হয়তো এই সাবজেক্টটা তাকে সামনে অনেক অনেক তো প্লিজ। Thank you. Congratulations for your achievement. Because you have devoted for this subject and this আজকের দিনে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সারা বিশ্বের জন্য এবং আমাদের সমাজের চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের বিষয়টি আমরা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখন যে ঔষধপত্রের যে অবস্থান মান, সেই অবস্থান থেকে আমরা যতটা সরে যেতে পারি ততটাই আমাদের জন্য অনেক ভালো। আমি আশা করি আপনার এই ডেডিকেশনটা ভবিষ্যৎ জীবনে এবং সমাজের জন্য, দেশের জন্য অনেক কার্যকরী হবে। ঠিক আছে, একটা পার্ট মিলুরা খানম, আপনি দু একটা কথা বলবেন? হ্যাঁ প্লিজ। আমি সেগুলো বোঝায় কথা বলতে পারি না। তারপরে এক একজনের ফিজিওথেরাপি এই কোর্সটা করতে আসার এক একজনের এক একটা কাহিনী। আমারও একটা কাহিনী আছে। আমার আব্বু অসুস্থ ছিলেন, আমি স্যারকে ভাবছিলাম দেখাবো ওইভাবে, মানে আব্বু একদমই প্যারালাইজ ছিলেন। ওই দেখে দেখেই আর কি যে আব্বুকে আমি কীভাবে সেবা দেবো, ওই আব্বুকে দেখেই ভাবলাম যে আমারও আব্বুকে সেবা দেওয়ার জন্য আমার এটা শেখায় দরকার। স্যারের খবর পেলাম, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করলাম, এসে দেখলাম স্যার তো আসলে খুবই ভালো মানুষ, অনেক জ্ঞানী মানুষ, যদিও সে প্রচার বিমুখ। আমার মনে হয় যে আরেকটু প্রচার যদি করতো তাহলে মনে হয় আমাদের আরও ভালো স্টুডেন্ট সংখ্যা আরও ভালো হতো। স্যার কেন জানি প্রচার করে না, নিজেকেই বেশি প্রচার করে না। হ্যাঁ, আমার মনে হয় আমার এটা ব্যক্তিগত আমার ইচ্ছা, স্যারের কাছে আমার দাবি আর কি, স্যার আরেকটু প্রচার করুক নিজেকে, তাই না? মানে স্টুডেন্ট মনে হয় আরও বেশি আসতো আরও, কারণ স্যারের যে জ্ঞান আর আমরা যেভাবে স্যারের কাছ থেকে হেল্প পাচ্ছি, আমার মনে হয় এটা আরও বেশি ছড়ানোর জন্য নাকি আরেকটু প্রচার করতে হবে, নিজেকে আরেকটু ছড়াতে হবে, এইটাই আর কি। তো এই আর সবার কাহিনী তো এক এক রকম। আমারও ওই আব্বুকে সেবা দেওয়ার জন্যই আসছিলাম, আর নিজেই আমি ভাবলাম আমি নিজে এটা শিখি, যদি আমার আব্বু এখন নাই, মারা গেছে। যাই হোক, এখন শিখে ফেলছি, অন্যদের দেখি পারি কিনা, অবশ্যই দোয়া করবেন আর যাতে করতে পারি এটা নিয়ে কিছু। ধন্যবাদ মিলুরা খানম, আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। এটা নিয়ে কই পাশে যাবে? তো একটু বিষয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে তো আসলে বিভিন্ন রকম লোকজন আসেন, যোগাযোগ করেন ভর্তি হওয়ার জন্য। এখানে আমার মনে হয় যে স্টুডেন্ট যারা ভর্তি হন তার চেয়ে অন্তত মানে 5 মাল্টিপ্লিকেশন যোগাযোগ করে, ঠিক আছে, মানে মাল্টিপ্লাই 5 যোগাযোগ করে, কিন্তু ভর্তি হয় যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন মনে করে তারা ভর্তি হয়, বা হয়তো তারা পরবর্তীতে ভর্তি হতে পারে। তো কিছু ডাক্তার এখানে আসছেন যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, বেশ মানে অনেক দিন ধরে প্র্যাকটিস করেন। তাদের কারো বক্তব্য ছিল যে আসলে একটা পর্যায়ে গিয়ে ব্যথার ওষুধ কোনো কাজ করবে না, মানুষের শরীরে ব্যথার ওষুধ কোনো কাজই করবে না, এবং বিভিন্ন ধরনের সমস্যা অনেক তৈরি করছে। কিডনি রোগে ডাক্তাররা বলছে যে আপনাদের এত সমস্যা তুলেছে ব্যথার ওষুধ খেয়ে। তো এখন তাদের সাজেশন শুনতে গেলে ব্যথার ওষুধ কমাতে হবে। তো ব্যথার ওষুধ কমায় আপনি ব্যথা সাধন কী করে? অবশ্যই অল্টারনেট কিছু বুঝতে হবে। আলটিমেটলি আপনি যত দিক থেকে আপনি চিন্তা করেন না কেন, এখানে ফোকাসটা রাখতেই হবে, ঠিক আছে? তো যাই হোক, তো তাদের বক্তব্য যেটা আমি বললাম যে তাদের কারো বক্তব্য ছিল যে অ্যাকচুয়ালি কোনো এক সময় ব্যথার কাজ করবে না। তো যখন ব্যথার কাজ করবে না, তখন আপনার এই বিষয়গুলো অনেক সামনে চলে আসবে মানুষের উপকার করার জন্য। তো পরবর্তী যিনি আমাদের পারফর্মার, তিনি হচ্ছেন কামরুজ্জামান। প্লিজ কামরুজ্জামান আসেন, কামরুজ্জামান প্লিজ আসেন। উনি আমাদের ক্যাটাগরির মধ্যে গুড, অর্থাৎ ওনার অ্যাচিভমেন্ট ছিল 60 থেকে 80%-এর মধ্যে। এবং প্লিজ
না, খুব ভালো থাকবেন। কামরুজ্জামান ভাই অনুরোধ করবো দু চারটা কথা বলার জন্য। আমি রাতের বেলা হাঁটতেছিলাম, হজে যাব, তো হাজিদের পায়ে ব্যথা হয়, তো স্যারের এখানে আমি চিন্তা করে স্যারের সাথে পরামর্শ করি। স্যারকে বললাম, স্যার বললো আপনি জয়েন করে দেবেন। জয়েন করার পরে আমার এত উপকার হয়েছে যে আমি বলতে পারবো না। পার্সোনালি এত নলেজ হয়েছে যেটা সবার জানা উচিত। আমি যখন ক্রিকেট খেলতাম তখন যদি স্যারকে পাইতাম তা আমার মনে হয় আমি বিশ্বকাপ আইনে দিতে পারতাম বাংলাদেশে। আর স্যার নিজেকে অনেক গোপন রাখছেন এবং একটা আবাসিক এলাকার ভিতরে আছেন, খুলনায় আছেন, কিন্তু স্যারের যে উপকার আমি এবং আমার পরিবার পাইছে বা আমি পড়াশোনা করার পরে যতটুকু বুঝছি, তো এটা প্রত্যেক ঘরে ঘরে এই নলেজটা সবার হওয়ার দরকার, সবার জন্য, বিশেষ করে যারা হেলদি আমার মতো। আমার কত উপকার হয়েছে এটা আমি মানে খুব ভাষা নাই আমার কাছে বলার। আর যারা স্পোর্টসের সাথে জড়িত, তো আমি যদি পারি চেষ্টা করবো, স্যারকেও বলবো যে স্যার আপনার জাতীয় দলের সাথে যুক্ত হওয়া অনেক প্রয়োজন। যেহেতু আমি ক্রিকেট খেলছি, অনেকটা বুঝি, তো বিশ্বকাপ যদি আনতে হয় তাহলে এরকম একটা স্যারের দরকার জাতীয় দল। আর কিছু বলার নাই। আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের তো নিজেরাও এত হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতালের অভিজ্ঞতা হয়েছে, আর বা আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজনও ভর্তি হয়েছে, তাই না? এখানে ডাক্তারদের কাছ কি, ডাক্তাররা প্রেসক্রিপশন করে চলে যায় বা মুখে ফেলে যায়, ডিপেন্ডেন্ট কাদের পারে, নার্সের পারে, তাই না? এখন বর্তমান ডাক্তাররা কিন্তু আর একজনদের পরে ডিপেন্ডেন্ট, সেটা আপনারা ফিজিওথেরাপি। এখন প্রতিটি জায়গায়, হসপিটালে, মেডিকেল কলেজে, সব জায়গায় এর পোস্ট হয়েছে, আর না হবে কিছু। আর ওনারা ওই যে যখন ব্যথা নিয়ে রুগীরা বলে যে আমার এইটা হচ্ছে, সবসময় সিস্টারদের বলেন যে আপনি ফিজিওথেরাপি দিয়ে গেলাম, ওনাদের অ্যাডভাইস দেন কোন ফিজিওথেরাপি হলে ওনারা কাজ করে নিতে পারবেন। তাহলে ওনারা, নার্সরা একটা পার্ট ডাক্তারদের, আপনারাও সবাই একটা পার্ট, তাদের এর মানে পুরা চিকিৎসার একটা পার্ট। এটা কেউ অস্বীকার করতে পারবে? কেউ পারবে না। অতএব এটা যে কত ভালো, ওই যে কামরুজ্জামান সাহেব বললেন কেন, কামরুজ্জামান সাহেবের সাথে আমার একদিন কথাই ছিল, বললেন আমার আব্বা আম্মা এরকম, আমি এটা করে যে ম্যাডাম আমার যে কত ভালো হয়েছে আমার ফ্যামিলির জন্য। উনি তো এগুলো বাইরে করবেন না বা করেনও না, কিন্তু ফ্যামিলির জন্য তো হয়েছে। তা আমি শুধু বলি যে যারা আছে বাইরে, যদি কেউ করতে চায়, আপনাদের নলেজে থাকে, তাদেরকে দেবেন। তারা এই ব্যাপারে কোনো চাকরি না করুক, ইনকাম না করুক, নিজের ফ্যামিলির জন্য করবে না, এইটা বলবো, নিজের ফ্যামিলি। ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের দিদি, থ্যাংক ইউ সো মাচ। পারফর্মার আসমা পারভিন, প্লিজ। আসমা পারভিনও আমাদের ক্যাটাগরির মধ্যে, উনি গুড ক্যাটাগরির মধ্যে আছেন। দ্যাট মিনস ওনার যে প্রাপ্ত নাম্বার 68 এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই অ্যাচিভমেন্ট আসমা পারভিন, আমি মনে করি তোমার জীবনটাকে মন ঘুরিয়ে দেবে। যে কিছু করার যে নিজের মানসিকতা তৈরি হবে, তোমার যে এতদিন যে অবস্থান ছিল সেইখান থেকে তোমার আত্মবিশ্বাস করে উঠবে যে তুমি কিছু শিখছো বা সেটা একটা সার্টিফিকেশন তুমি পেয়েছো, এবং তুমি সেই কাজটা করে তুমি নিজেকে অন্তত শক্তিশালী করতে পারবো, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। তোমার সেই সার্ভিসটা দেশ যদি পায়, সমাজ যদি পায়, আমি মনে করি অনেক মূল্যায়ন হবে এবং সমাজের উন্নয়ন হবে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আসমা। পরবর্তী পারফর্মার শামসুন নাহার, প্লিজ। শামসুন নাহার উনি অ্যাকচুয়ালি একজন হাউসওয়াইফ হয়েও যে সে সাহস করেছে কোর্সটা করার জন্য, এটা অনেক বেশি। তো আমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে উনিও গুড ক্যাটাগরির মধ্যে আছেন, সেটা অনেক বেশি 60 থেকে 80 মধ্যে, ঠিক আছে? অনেক ভালো আছে। অ্যাচিভমেন্ট তো অবশ্যই শামসুন নাহারের আমার মনে হয় যে সে একজন হাউস ওয়াইফ হয়েও সে যে এই ধরনের রেসপন্সিবিলিটি নিয়েছে যে আমি এখানে শিখবো, সে সময় দিয়ে পরিবারের সময় দিয়ে এখানে যে শেখার সে সুযোগ নিয়েছে, এই জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই তার এই অ্যাচিভমেন্টের জন্য। আমরা মনে করি তার এই অ্যাচিভমেন্টটা সমাজের জন্য এবং তার জন্য এবং পরিবারের জন্য তার কাজে লাগবে। আমি ধন্যবাদ দিই তাকে আগে নেয় যে তাদের কাছে। ধন্যবাদ। শামসুন নাহার দু একটা কথা বলার জন্য আহ্বান করছি। যা মনে হয় বলেন, কথা বলা শিখতে হবে। আমার আম্মা স্টক করে একটা ডিসাইড করে জোরে আমার থেরাপিতে আনসার এসে এখন যে কোর্স কর্মকর্তা আমরা শিখছি, আমি সেটা শিখছি, আমি মানুষের সেবা চালাচ্ছি। কিন্তু তবুও আমি আমার মায়ের সুস্থ করতে পারবো, মানে পিছাই গেছি। যখন যেটা দরকার সেটা সেভাবে হয়নি, অনেক লেটে দিচ্ছে। আল্লাহর মধ্যে আপনার দোয়ায় মোটামুটি যে ধরছি মোটামুটি ভালো। অনেকে উপকার এক পাচ্ছে। জায়গায় খালি আমার মারে এখন বিছানায়। সবাই দোয়া করবেন যাতে আমি আরো ভালো যেতে পারি। সবাই সময় দেন, ইনশাল্লাহ আরো ভালো করবে। হ্যাঁ। থ্যাংক ইউ শামসুন নাহার। পরবর্তী পারফর্মার হীরামণি খাতুন, প্লিজ। হীরামণি খাতুন সেই গ্রাম থেকে এসে ক্লাস করতেন, অনেক কষ্ট করেছেন। উনি একজন হাউসওয়াইফ এবং আরেকটা বিষয় হলো যে উনি মাদ্রাসা লাইনে পড়েছেন। সেই মাদ্রাসা লাইনে থেকে এখানে এসে আমাদের অ্যাকচুয়ালি কোর্সটা কিন্তু ইংলিশ মিডিয়াম কোর্স, আমাদের পড়াশোনা এভরিথিং সব কিছু ইংলিশে, এভরিথিং। বাট আমরা ভাইবার সময়, ভাইবাটা ইংলিশে, বাট যে মানে ইংলিশ স্পিকিং ভালো না, তার জন্য একটা অপশন আছে বাংলা বলতে পারবে, কিন্তু তার এক্সাম দিতে হবে ইংলিশ, মাস্ট এক্সামটাকে ইংলিশে দিতে হবে। তো সেই মাদ্রাসা লাইনে পড়ে এসে সে যে ইংরেজিতে পরীক্ষা দিয়ে সে যে এই পর্যন্ত এসেছে, তার জন্য অনেক ধন্যবাদ থাকে। তো তার অ্যাচিভমেন্ট আমাদের যে ক্যাটাগরি সেটা স্যাটিসফ্যাকশন, এটা অনেক বেশি, সেটা আমাদের 50 থেকে 60%। না, স্বাভাবিকভাবেই আমরা যারা শহরে বাস করি তাদের লেখাপড়ার মান একটু ভিন্নতর। গ্রাম থেকে আসতে হলেও কষ্ট হয়, সময় দেওয়া, পরিবারের সময় দিয়ে একজন হাউসওয়াইফ হিসেবে তার কাজ করে যখন সে এই শিখতে এসছে এবং সে মাদ্রাসার লাইনে সেখানে লেখাপড়া শিখছে, সেখানে তো ইংলিশ মিডিয়াম থাকেই না, সেখানে আরবি থাকে, উর্দু থাকে এবং বাংলার সাথে সম্পৃক্ত থাকে। সেইখান থেকে সেই ইংলিশ মিডিয়ামের এই কোর্সে লিখিত তো দিতে হয়েছে, বলার সুযোগটা সে হয়তো শিখতে পারে না, অবশ্যই এখন আরও কিছুটা বলতে করতে হয়তো শিখবে। এবং আমি মনে করি তার জীবনের মোটটা ঘুরিয়ে দিচ্ছে এই লেখাটা, এই শেখাটা। এবং আমি বিশ্বাস করি আপনার এই শেখাটা আপনার জীবনটাকে ঘুরিয়ে দেবে এবং আপনি আপনার শক্তি সঞ্চয় করবেন আপনার পরিবারের জন্য, নিজের জন্য, এবং দেখবেন যে এক সময় আপনি একটা ভালো অবস্থানে আসবেন এই কাজটা শেখার জন্য। এই যদি এই জিনিসটাতে আপনি না শিখতে পারতেন, আপনার জীবনটা অপূর্ণ থাকবে। আমি মনে করি আপনার এখানে আজকে এই শেখাটাই আপনার পরিপূর্ণতা এগিয়ে নিয়ে আসবে। ধন্যবাদ থাকবে। এবং সবথেকে আমাদের সামাজিক প্রেক্ষাপটে ওনারই কন্ট্রিবিউট করার বেশি সুযোগ রয়েছে। কারণ অনেক মা বোনেরা আছেন যারা সেই পর্দানশীল থাকতে চান, তাদের ক্ষেত্রে ওনার জন্য খুবই সুযোগ। ধন্যবাদ হীরামণি খাতুন। তো আমরা কিছু তাকে বলার জন্য সুন্দর প্লিজ। আসলে আমিও আমার আম্মা স্কুলে দেখেছিলেন। আমার আম্মা যখন তখন অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু আমার আম্মা করে গেছিলেন, খুবই ইম্প্রুভ হয়েছিলেন। একজন মহিলা থেরাপিস্টের সাহায্যে থেরাপি দেওয়ার পরে যখন ইম্প্রুভ হলো, এরপরে আমরা চিন্তা করলাম তাহলে থেরাপি দেওয়া হবে। যখন আমরা ইম্প্রুভ হলো তখন এরপরে
করে পরীক্ষাটাও দিতে পারি না। এবার থেকে আমার যাই হোক, আমি এটা করতে বলছি সবার দেশের জন্য এবং দশের জন্য সেবা দিতে পারতেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি স্যারের কাছে কৃতজ্ঞ। আসলে স্যার আমাকে অনেক ভালোভাবে শিখেছে। আমার সবাই করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সোনালী খাতুন। আমাদের আরেকজন ছিলেন ফারজানা লাজ, তিনি অ্যাকচুয়ালি আজকে আসেননি, তার মা অসুস্থ, সেজন্য আসেনি। তো পরবর্তীতে তাকে সার্টিফিকেটটা হস্তান্তর করে দেব। তো সম্মানিত সুধী, সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে, আমাদের যে সমাবেশের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে ধন্যবাদ, আমাদের যারা সম্মানিত মেহমান আছেন তাদেরকেও সময় বের করে আসাটা আসলে বর্তমান সময়টা এখন একটা খুবই মূল্যবান একটা বিষয়, সময় বের করে আসা একটা অনেক বড় ব্যাপার। তো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য, এবং পরবর্তীতে আমরা আবার অনুষ্ঠান আয়োজন করব। পরবর্তীতে যখন যারা বেরিয়ে যাবেন তখন আবার আমরা অনুষ্ঠান আয়োজন করবো, এবং এভাবেই সবাই আবার একত্রিত হবো, সেটা আশা করি। একটা জিনিস বলে রাখি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা বেরিয়ে গেলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সম্পৃক্ত থাকেন। বিভিন্ন সময় আমরা কিছু শর্ট কোর্স করতে পারি বা কোনো ওয়ার্কশপ করতে পারি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে, যাতে করে আপনাদের নলেজটা আরও বেশি ডেভেলপ করতে পারেন, এবং সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন যে একটা ইঞ্জিনিয়ার শিখলেন, তখন আপনার পার্টিকুলার কোনো বিষয় শিখতে পারবেন, হয়তো শোল্ডার পেইন বা শোল্ডারের সমস্যা, লেগের সমস্যা, ব্যাকের সমস্যা, নিয়ে সমস্যা, অনেক প্রবলেম আছে। সেটা আপনাদের জানার জন্য বা বোঝার জন্য বা প্র্যাকটিস করার জন্য অনেক কাজে দেবে। তো আমাদের একটা গ্রুপ ওপেন করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সবাইকে একটু ইনক্লুড হয়ে যেতে হবে, ঠিক আছে? বা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, নাম্বারটা রেখে গেলে আমি ওটা ইনক্লুড করে নিব, ঠিক আছে? যখন যে মেসেজ হবে সেটা দিয়ে দিই, একটা কাগজ যদি থাকে কাগজে লিখে তারপরে সবাই যাবে, ঠিক আছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্লিজ আবার বসুন আপনারা, ধন্যবাদ আবারও। একটু সবাই দিয়ে দেবেন, আপনারা সবাইকে দিচ্ছি। সবাইকে আছে আমাদের মেহমান স্যারকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শেষ